আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। শপথ নিলেন সিএসি নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনার। নতুন ইসিকে স্বাগত জানালো বিএনপি, অবিলম্বে ভোট আয়োজনের আহ্বান। রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ। ধানমন্ডির মোহাম্মদপুর সায়েন্স ল্যাব ও প্রেস ক্লাব এলাকায় যানজট। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করার তাগিদ। এবং পটুয়াখালীতে একই নদীর ৮ কিলোমিটারের মধ্যে ৩টি সেতু, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। হুমকির মুখে জীব বৈচিত্র্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হলো নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের যাত্রা। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিএসি এএমএম নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আড়াই মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের উপর। নতুন নির্বাচন কমিশনে সিএসি এএমএম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নতুন নির্বাচন কমিশনারদের শপথ অনুষ্ঠানের বিস্তারিত আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে এরই মধ্যে যাত্রা শুরু হয়ে গেল 14তম নির্বাচন কমিশনের। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশনের সদস্যরা কিছুক্ষণ আগে ঠিক যথাসময়ে দুপুর ১:৩০টার পরপরই শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি রেফাত আহমেদ এবং রেওয়াজ অনুযায়ী শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এবং এরপর একে একে ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এবং তারপরে ফটো সেশন করেন প্রধান বিচারপতির সাথে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা। এই মুহূর্তে চা চক্র চলছে মূলত ভেতরে এবং কিছুক্ষণ পরে প্রধান বিচারপতি সহ নির্বাচন কমিশনের সদস্যরা আমাদের কাছে তাদের দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়া জানাবেন। তখন তাদের আসলে চ্যালেঞ্জ, তারা নির্বাচন নিয়ে কিভাবে ভাবছেন এবং এই নির্বাচন, সামনের যে সংসদ নির্বাচন অর্থাৎ সামনে যে 13তম সংসদ নির্বাচন, এই নির্বাচন কমিশনই সেই সংসদ নির্বাচন পরিচালনা করবে। সেই সংসদ নির্বাচন নিয়ে তাদের এই মুহূর্তে কোনো রোডম্যাপ আছে কিনা, তাদের চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা, এটি হয়তো প্রাথমিকভাবে আমাদেরকে জানাবেন, আমরা তখন জানাতে পারবো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্চ কমিটির সদস্যরা যেমন ছিলেন তেমনি নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখান থেকে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া দিয়ে নতুন নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচন কমিশনে যাবেন এবং আজকেই দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। সেখানেও এক ধরনের প্রস্তুতি কিন্তু গতকাল থেকেই চলছিল, এখনও নানা ধরনের প্রস্তুতি সেখানে রয়েছে এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের সামনে যেমন রয়েছে তেমন একই সাথে নির্বাচন কমিশনও রয়েছেন। আপনি জানেন যে মাত্র ২.৫ বছরের মেয়াদ, ৫ বছরের যে মেয়াদ থাকে নির্বাচন কমিশনের, গত নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন ২.৫ বছর পরপরই তাদের পদত্যাগ করতে হয় এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এবং তার পদত্যাগের ২.৫ মাসের মাথায় এই নতুন নির্বাচন কমিশনের
যাত্রা শুরু হলো এবং রাজনৈতিক দল ভোটাররা আশা করছেন যে এই নির্বাচন কমিশন আগের যে নির্বাচন কমিশনগুলোর যে বিতর্কিত ভূমিকা ছিল এবং সংসদ নির্বাচন নিয়ে যে সমালোচনা ছিল, দেশে বিদেশে যে নানা ধরনের প্রশ্ন উঠেছিল অগ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সামনের যে 13তম সাধারণ নির্বাচন রয়েছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করবেন এই এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। সেই প্রত্যাশা করছেন রাজনীতিবিদরা, ভোটাররা। এবং বিভিন্ন ধরনের আলোচনা আসছে, বলা হচ্ছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করে এই নতুন নির্বাচন কমিশন তাদের সক্ষমতা বাড়াতে পারে এবং তারপরই রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করতে পারে। সেই সংলাপের ভিত্তিতে একটি রোডম্যাপ প্রণয়ন করে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা হয়তো তারা করবেন। পুনম, আমি এখানে রয়েছি, পরবর্তীতেও এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো। টাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইকরামুল হক সাইমের সঙ্গে। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। এ সময় মঈন খান বলেন, স্বৈরাচারকে বিদায় করে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বিলম্ব করলে সংকট আরও বাড়বে বলেও আশঙ্কা জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচলের দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালক ও শ্রমিকরা। এতে নগর জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। সকাল 10টা থেকে মোহাম্মদপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকরা। তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজট লেগেছে। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ 11 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ করেন চালকরা। ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রাজধানীর অন্যান্য এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। কিছুক্ষণ আগে সেখানে ছিলেন আমাদের সহকর্মী মাছরুল হক মুহাজির। বিস্তারিত জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, একেবারে আসলে মোড়ে আছি। যেই মোড়ে আমরা, এই সামনেই হচ্ছে হাইকোর্ট এবং পাশে হচ্ছে সচিবালয়। একদম মোড়ে আছি, যেই মোড়ে অবস্থান নিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালক শ্রমিকরা। সম্প্রতি কয়েকদিন ধরেই ব্যাটারি চালিত এই রিক্সা চালকরা যারা রয়েছেন তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নিচ্ছে। তবে আজকে তারা এই জাতীয় প্রেস ক্লাব থেকে এই যে কদম ফোয়ারা রয়েছে সেই মোড় পর্যন্ত তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মূলত ব্যাটারি চালিত রিক্সা বন্ধের যে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিতেই তারা আজ অবস্থান নিয়েছে এবং আমাদের সঙ্গে বেশ কয়েকজনেরই কথা হয়েছে। তারা আসলে রিক্সা চালক যারা রয়েছেন তাদের খুব সাদামাটা যে দাবি সেটা হচ্ছে যে তারা একটা রুট পারমিট চান, যে রুট পারমিটের মধ্য দিয়ে তারা আসলে সেই সড়কে এই ব্যাটারি চালিত রিক্সাটা চালাতে পারবেন। এবং কয়েকদিন ধরেই যেহেতু এটা হয়ে আসছে তাদের দাবি দেওয়াটাও খুবই স্পষ্ট। আমি যদি আপনাকে একটু এদিকে দেখাই যে বিপুল পরিমাণের মানুষের অংশগ্রহণ রয়েছে এখানে। অংশগ্রহণ বলতে রিক্সা চালক শ্রমিকরা আছেন এবং আমি যদি একটু দু একজনের সঙ্গে কথা বলি। আমার পোলাটা মরে গেছে, কে যায়?
পায়ের রিক্সাওয়ালারা কি ধরে লয়ে যায় যাই তো অটোই মামা করে লাগে তাহলে আজকে অটোওয়ালারা উঠবো কে কি করছে অটোওয়ালারা 5 আগস্টে গণ উদ্বোধনে আমি নিজে 3 জনকে ডেন্টাল এনে দিয়ে আসছি 5 আগস্টে 10 নম্বর থেকে এটার কি অনুদান আমরা নাই। তাদের যে আসলে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আজকে এই রাজপথ ছাড়বেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা দ্রুত আসলে তাদের যে মূলত যে দাবিটা ব্যাটারি চালিত রিক্সা যেটি রয়েছে তা সেটিকে আসলে নিয়মতান্ত্রিকভাবে তারা চলাফেরা করতে চায় এবং তাদের যে নির্দিষ্ট যদি কোনো রুট করে দেয় এবং নির্দিষ্ট একটা আইনের মধ্যে নিয়ে আসে তাহলে তাদের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে তারা হয়তোবা স্বাভাবিক একটা জীবনে ফিরে আসতে পারবে। এবং এই ডিজিটাল যুগে তারা বলছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাটা একেবারেই পায়ে চালিত রিক্সা একেবারেই বিমানান, সেখানে ব্যাটারি চালিত রিক্সা এবং তার আধুনিকায়নের দাবিও তারা তুলছেন এই আজকের অবস্থান থেকে। শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া ন্যূনতম মজুরি নিশ্চিত সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে মার্কিন প্রতিনিধি দল এই তাগিদ দেন। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পেতে হলে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তারা। এ সময় বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্ক মুক্ত সুবিধা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, সামনে আরো ভালো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান বিজয় দিবস ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ওইটা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। পটুয়াখালীতে একই নদীর 8 কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে 3টি সেতু। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর পানি প্রবাহ, জমছে পলি। হুমকির মুখে পড়েছে মাছসহ 450 প্রজাতির জীববৈচিত্র্যের এই অভয়াশ্রম। সমন্বয়হীনতা আর পরিকল্পনাহীনতার এসব সেতুর কারণে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় 950 কোটি টাকা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের সলিমপুর নাচনাপাড়া এলাকায় 2011 সালে 65 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এর 5 কিলোমিটার দূরে বালিয়াতলী পয়েন্টে 120 কোটি টাকা খরচে সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এই সেতুর 3 কিলোমিটার দূরে 950 কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করছে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। মাত্র 8 কিলোমিটারের মধ্যে পরপর 3টি সেতু নির্মাণে পানি প্রবাহে বাধা পড়েছে। পলি জমে কমছে নাব্যতা, হুমকির মুখে 40 কিলোমিটার দীর্ঘ এই মৎস্য অভয়াশ্রমের জীববৈচিত্র্য। 3 কিলোর ভিতরে 3টা ব্রিজ হওয়ার কারণে এখন আমরা দেখতেছি আমাদের প্যাডের রিজিকও নষ্ট হয়ে গেছে। জেলেরা যে আগে যে পরিমাণ মাছ পাইতো ওই পরিমাণ মাছ এখন পায় না। 2 বছরের জন্য হারা কাজ ধরছে, এখন মনে করেন আমাকে হারা ভাঙ্গে দিতে আছে। কি করবো আমরা, কমে যাবো, আমাকে পুনর্বাসন দেখ, আমরা নামিয়ে যাই। অভিযোগ রয়েছে কোনো পরিকল্পনা ছাড়াই ইচ্ছে মতো এসব স্থাপনা নির্মাণে সরকারের লোকসান প্রায় 1000 কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় না, এমপিদের ইচ্ছায় না, ওখানকার জনগণ কি চায়, ওখানকার পরিবেশ প্রকৃতি প্রাণ প্রকৃতি কি চায় সেই পরিকল্পনা করলে পরে আমরা অর্থ স্বাস্থ্য যেমন হবে এবং জনগণও সেই পরিকল্পনা গৃহীত পরিকল্পনা জনগণ উপকৃত হতে পারবে। সেতুর কাছের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমাদের নদীর আরো নব্যতা সংকট তৈরি হচ্ছে এবং ওই জায়গাগুলোতে নদী অনেকটা সরু হয়ে যাচ্ছে। ইলিশ সহ অন্যান্য মাছের যে
বিচরণ ক্ষেত্র বা প্রজনন ক্ষেত্র এগুলো কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আসলে আমাদের আন্দারমানিক নদী হয়তো একসময় মাছ শূন্যও হয়ে যেতে পারে। আন্ধারমানিক নদের নাব্যতা, পানি প্রবাহ এবং ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এখনই সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শুধু সচেতনতা নয়, বাল্যবিয়ে বন্ধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। 2016 সালের পর আবারও দেশে শিশুর প্রতি সহিংসতা বাড়ায় উদ্বেগ জানানো হয়। বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়ন ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ইম্প্যাক্ট অ্যান্ড লার্নিং শেয়ারিং সভায় বক্তারা এসব তথ্য জানান। তারা বলেন, শিশুর মেধা বিকাশে সরকারি বেসরকারি সব পক্ষের কার্যকর উদ্যোগের তাগিদ দেন তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশের সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করতে সরকারি অর্থায়ন হলে 6.13% দারিদ্র্য কমবে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য কর্মসূচির ব্যাপ্তি অনুযায়ী সরকারি নিট বাজেট বরাদ্দ প্রয়োজন হবে 15,000 কোটি থেকে 75,000 কোটি টাকা। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আরোহণ টাস্ক ফোর্সের সভাপতি। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এ এই অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। যদিও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বছরে 1.3 ট্রিলিয়ন অর্থাৎ $1,30,000 কোটি দিতে হবে। যদিও বহু দেশ এখনো মনে করছে এই অর্থ জলবায়ু বিপর্যয়ের কারণে সৃষ্টি হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে পর্যাপ্ত নয়। 2009 সাল থেকে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। হুট করে অটোরিকশা বন্ধ না করে চালকদের নিয়মের মধ্যে আনার তাগিদ দিয়েছেন যাত্রীরা। তারা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে অটোরিকশা সমস্যার সমাধান করতে হবে সরকারকেই। নইলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে নিতে অপচেষ্টা চালাতে পারে সুবিধাবাদীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যদি অটো বন্ধ করে আমার পেটে লাথিলে পড়ে যাবো, একদম আমার পরবের পড়ে যাবো। অটো চালকের এই আর্তনাদ অজানা নয়, কারণ আমি 1.5 লাখ টাকা কিস্তি লইছে অল্প কদিন নিচ্ছে, আমি কিস্তি দিব কেমনে? আমার একটা ছেলে মাদ্রাসা পড়ে, আমি অনেক কষ্টতে চলি। আমরা 3 জনে কাজ করে ঢাকা শহর ঘর ভাড়া থাকতে পারি না। যদি বন্ধ করে দেয় আমরা তো পথে নামতে হইব। তাদের বেশিরভাগই ঋণ করে কিনেছেন এই অটোরিকশা। চালাতে না পারলে পড়বেন মহা বিপদে। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, একটা কেউ কামে নেই। এইটা আবেগে আমার কয় কি তোমার গাড়ি নিমু না, আমার ভালো কথা কয়া, এই যে এটা আবেগ অফিসের সামনে নিয়ে আমার ভালো কথা কয়া আমার ডাইরেক্ট লিয়া গেছে কই ডাম্পিং হয়ে। কিন্তু অটোরিকশা বন্ধের নির্দেশ কেন আসছে ঘুরে ফিরে? নগরবাসী বলছেন, অটোরিকশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে, অনেকেই প্রাণ হারাচ্ছেন। কারণ এইভাবে রাস্তা চলতে পারে না, ওদের না গতিতে নিয়ন্ত্রণ আছে, না ব্রেকিং সিস্টেম ভালো আছে, ওদের চাক্কাও হইলো এত মজবুত না যেটা আসলে থাকা যায়, ওইরকম ট্র্যাকশন তাদের চাক্কা বিল্ড করে না। যাত্রীরা বলছেন, অটোর প্রয়োজন আছে, তবে নিয়মেরও বিকল্প নেই। এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদ নাগরিক মনে। অটো নিয়ে আন্দোলন চলছে, বিশ্লেষণ হচ্ছে নানাভাবে। অনেকেই মনে করছেন যে অটো কোন রুটে চলবে এবং কোন বয়সী চালক অটো চালাতে পারবে, একই সঙ্গে গতি কেমন থাকবে,
এই বিষয়গুলোকে যদি ঠিক করা যায় তাহলেই নগর জীবনে ফিরতে পারে স্বস্তি। সেই সঙ্গে সতর্ক করা হচ্ছে যেন এই অটো আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 410 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। 9 উইকেটে 450 রানের প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। এরপর বাংলাদেশ 40 রান তুলতে হারায় 2 উইকেট। রিপোর্ট SM আশরাফের। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। ইনিংস পরাজয় এড়াতে হলেই করতে হবে 250 রান, কিন্তু সেই মিশনে 20 রানই নেই জাকির হাসানের উইকেট। মাত্র 1 রানের ব্যবধানে বিদায় নেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। তাতে 21 রানে 2 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। মুমিনুল আর শাহাদাত হোসেন বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে খেলা শেষ করেন। এর আগে দিনের শুরুতে দুর্দান্ত মুহূর্ত উপহার দেন হাসান মাহমুদ। 5 উইকেটে 250 রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়দের ষষ্ঠ আর সপ্তম উইকেট তুলে নেন এই পেসার। দলের রান তখন 7 উইকেটে 261। কিন্তু অষ্টম উইকেটে কেমার রোজকে নিয়ে হতাশ করতে থাকেন জাস্টিন গ্রিপস। বাংলাদেশের ফিল্ডাররাও সুযোগ দেন ব্যাটারদের, তাতে এই দুজন যোগ করেন 140 রান। বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। 47 রান করে রোজ বিদায় নিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 115 রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিপস। শরীফুল 4 আর হাসান মাহমুদ নেন 3 উইকেট। SM আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর সাথে 2-2 গোলে ড্র করেছে বার্সেলোনা। যদিও ম্যাচের 15 মিনিটে রাফিনহার গোলে শুরুতে এগিয়ে যায় কাতালানরা। এরপর 61 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডস্কি, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 82 মিনিটে মার্ক কাসাদো লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এরপর 84 আর 86 মিনিটে 2 গোল দিয়ে সেল্টা ভিগোকে সমতায় ফেরান গঞ্জালেস এবং হুগো আলভারেজ। যদিও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 5 পয়েন্টে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শপথ নিলেন সিএসি নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। নতুন ইসিকে স্বাগত জানালো বিএনপি। অবিলম্বে ভোট আয়োজনের আহ্বান। রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ বিক্ষোভ। ধানমন্ডি, মোহাম্মদপুর সায়েন্স ল্যাব ও প্রেস ক্লাব এলাকায় যানজট। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করার তাগিদ। এবং পটুয়াখালীতে একই নদীর 8 কিলোমিটারের মধ্যে 3টি সেতু। বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। হুমকির মুখে জীববৈচিত্র্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।